হ্যালো অ্যাসপিরেন্টস। আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ দিন। আমরা জানি আজকে 5th অফ জুন। আজকে হচ্ছে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। আর যেটা আমাদের ডাব্লিউবিসিএস এর প্রিলিমসের পরীক্ষা হতে চলেছে সেখানে এখান থেকে এই কোশ্চেনটাও আসতে পারে যে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে কোন ডেতে সেলিব্রেট হয় আর 2022-এর থিম কী ছিল। তো এই পার্টটা দেখে নিও, ভালো করে জেনে নিও। আমাদের আশেপাশে যে জিনিসগুলো হচ্ছে, যে ঘটনাগুলো হচ্ছে, ওইটা একটু দেখে নেওয়াটাই খুব ভালো হয়। কেন কি সেখান থেকেই কোশ্চেন্স আসছে আর কি। আর আমরা যেটা জেনারেল জানি আমাদের আশেপাশে যে জিনিসগুলো আছে অলরেডি, যেটা আমরা পড়েছি, দেখেছি, শুনেছি, সেখান থেকেই কোশ্চেন আসে, খুব একটা বাইরে থেকে তো কোশ্চেন কিছু আসে না। আজকের দিনটা আরও গুরুত্বপূর্ণ হচ্ছে যেন, কেন কি আমরা জানি কি 2022-এর যে ইউপিএসসির প্রিলিমসের পরীক্ষাটা, সেটা আজকে জাস্ট এখনই শেষ হলো। আজকে দুটো পেপার ছিল। ফার্স্ট পেপার 9:30 থেকে 11:30 অবধি ছিল, 2 ঘন্টা। আর সেটা GS1 হলো, যেখানে জেনারেল স্টাডিজ থেকে কোশ্চেনগুলো ছিল। আর তারপরে পেপার 2টা, যেটা 2:30 থেকে 4:30, সেখানে ম্যাথস অ্যান্ড রিজনিং পার্টটা ছিল, যেটা জাস্ট কোয়ালিফাইং। সেই পেপারে আমাদেরকে বেসিক্যালি কোয়ালিফাই করতে হয়। আর পেপার ফার্স্ট যেটা হচ্ছে, সেখানে তো আমাদেরকে স্কোর করতেই হয়। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জায়গা আছেই, যেখানেই স্কোর করা যায়। লাস্ট ইয়ার যেটা 21-এ, যেটা রেজাল্ট এখন রিসেন্টলি বেরোলো, সেখানে আমরা দেখলাম যে প্রিলিমসের যে কাট অফ হয়েছিল জেনারেল ক্যান্ডিডেটের জন্য, সেটা হয়েছিল 87.5 হয়েছিল ফর দ্য জেনারেল ক্যাটাগরি আউট অফ 200। সো আমরা বুঝতে পারি যে পরীক্ষার লেভেলটা কত টাফ লেভেল, যে জেনারেল ক্যাটাগরি প্রিলিমস পাস করছে আফটার গেটিং 44% অফ দ্য স্কোর। এটা খুবই কঠিন, সত্যি খুবই কঠিন, খুবই টাফ পরীক্ষা। তাও স্টিল আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আজকে গিয়ে পেপারটা ডাউনলোড করে পেপারটা দেখো, চেষ্টা করো সলভ করার। ডেফিনেটলি কোশ্চেনগুলো দেখে খুব মজা পাবে। স্টেটমেন্টগুলো যখন পড়বে, ইউপিএসসির একটা ইম্পর্টেন্ট জিনিসটা বলি, ইউপিএসসি প্রিলিমসের কোশ্চেন যখন দেখবে, স্টেটমেন্টগুলো পড়বে একটা একটা, তোমার স্টেটমেন্ট মনে হবে কি হ্যাঁ এটা ঠিক হতে পারে, আবার মনে হবে না ভুল হতে পারে। এই যে ঠিক হতে পারে, ভুল হতে পারে, তার মাঝখান থেকে তুমি বেরোতে পারবে না। এইটা এরকমভাবে স্টেটমেন্টগুলো খুবই সুন্দরভাবে প্রিপেয়ার করে যে তুমি একটা খুব ভালো ডাউটে থাকবে সবসময়। আজকে যেটা আমরা করেছি, আমরা কোশ্চেন পেপারটা যখন ডাউনলোড পেলাম, তার ঠিক পরে ডাউনলোড করেছি প্রিলিমসের কোশ্চেনটায়। আমরা পলিটি পোর্শনটা চেষ্টা করছিলাম যে কয়েকটা কোশ্চেন দেখব যে কী ধরনের কোশ্চেনগুলো এবার জিজ্ঞেস করা হয়েছে। গতবার 2021 সালে যেটা হয়েছিল, যে প্রিলিমসে যে পেপারটা এসেছিলো, সেখানে পলিটি থেকে মোস্টলি 18টা কোশ্চেন এসেছিলো পলিটি পার্ট থেকে। খুবই ভালো এসেছিলো, মানে কি 100 কোশ্চেনতে 18টা কোশ্চেন পলিটিতে, মানে পলিটি একটা খুব ভালো ওয়েটেজ পেয়েছিল, ঠিক আছে। সেখানে 14টা 15টা কোশ্চেন এরকম ছিল যে যারা খুব ভালো করে পড়েছে তারা নিশ্চয়ই সলভ করতে পারতো। 3-4টে কোশ্চেন ছিল খুবই ক্রুশিয়াল কোশ্চেন ছিল। সেই 18 কোশ্চেন্স ডেফিনেটলি আমরা একদিন সলভ করবো। আমরা চেষ্টা করবো বোঝার যে কোশ্চেনগুলো কীভাবে ক্রিটিক্যালি কোশ্চেনগুলো করা হয়, এলিমিনেশন মেথড সেখানে কী করে অ্যাপ্লাই করতে পারো উইথ উইথ হ্যাভিং সাম প্রায়ার ইনফরমেশন, সেই জিনিসটা আমরা ডিসকাস করব। আজকে 2022-এর যে পরীক্ষাটা হয়েছে, সেখানে আমরা দেখলাম যে এবার পলিটির কোশ্চেনগুলো কিছুটা কম জিজ্ঞেস করেছে। এটাও হয়, একবার পলিটি জিজ্ঞেস করলে বেশি করে, একবার জিওগ্রাফি, একবার হিস্ট্রি, একবার ইকোনমি, একবার সায়েন্স অ্যান্ড টেক, কোনোবার কারেন্ট অ্যাফেয়ার্স। যেরকম আমার মনে আছে 2015 না 16 সালে কারেন্ট অ্যাফেয়ার্স অনেকগুলো এসেছিল। সেখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্সের ট্রেন্ডস একটু চেঞ্জ হয়েছে। তারপর থেকে কারেন্ট অ্যাফেয়ার্স বেশি জিজ্ঞেস করতে শুরু করেছিল ওরা। কিন্তু আবার দেখলাম আমরা 17-19 দেখলাম কি কারেন্ট অ্যাফেয়ার্সটা অনেক কম করেছিল। তো ইউপিএসসি এরকম এক্সপেরিমেন্টেশন সবসময় চালিয়েই যায়। তো আমাদের যে কাজটা আজকে যেটা আমরা করেছি, যে ইউপিএসসিতে এই বছরের প্রিলিমসের আজকে যে পরীক্ষার পলিটি পোর্শন থেকে যে কোশ্চেনগুলো এসছে, আমরা পেপারটা পুরো দেখলাম, 6-7খানা 8খানা কোশ্চেন পেয়েছি। সেগুলো নিয়ে আমরা ডিসকাস করেছি। আর যদি আমরা পেপারে সেরকম কোশ্চেনগুলো পাই, আমরা ডিসকাস করবো। আর আমরা চেষ্টা করবো যে প্রত্যেক কটা সেকশনে যে কোশ্চেনগুলো এসছে সেটা নিয়ে ডিসকাস করব। আর আমরা সেখানে একটা কম্প্যারিজন দেখতে পারবো যে ডাব্লিউবিসিএস পরীক্ষায় কীরকম কোশ্চেনগুলো আসছে, যেটা রিসেন্টলি মেন্সের পরীক্ষাটা হলো, আর ইউপিএসসির প্রিলিমসের পরীক্ষায় কীরকম কোশ্চেন আসে। ঠিক আছে, একটা বেসিক ডিফারেন্স আমরা ঠিক বুঝতেই পারবো। তো এখানে আমরা কয়েকটা কোশ্চেন সলভ করেছি। এবার কোশ্চেনগুলো এরকম হয় যে অনেক সময় কোশ্চেনগুলো এতই কমপ্লেক্স যে তার এক্স্যাক্টলি ইউপিএসসি কি মিনিং, কোন কোশ্চেনের কি আনসার ধরবে, সেটা বোঝাটা একটু কঠিন হয়ে যায়। আর এখন পর্যন্ত কোনো কোচিং ইনস্টিটিউট তাদের অ্যান্সার কি দেয়নি। এখন সবার থেকে আগে হয়তো বাজিরাম অ্যান্ড রবি, তারপরে শঙ্কর আইএস, ইনসাইটস অফ ইন্ডিয়া, এটা তিনটে আমি পার্সোনালি মনে করতাম যে খুবই রিলায়েবল রিসোর্সেস, যাদের আনসার কিটা খুব ক্লোজ হতো। বেসিক্যালি শঙ্কর আইএসের যে আনসার কিটা, সেটা খুবই ক্লোজ হতো। আমরা দেখেছি প্রত্যেকবার, গত 2015 থেকে 2021 যদি বলি আমি, তো আমি অনেকবার দেখেছি যে শঙ্কর আইএসের যারা, ওরা যেটা কাট অফ বলে দেয় যে জেনারেলের জন্য এত কাট অফ যেতে পারে, সেখান থেকে মানে প্লাস মাইনাস 3-4 মার্কস এরকমই থাকে একটা কাইন্ড অফ, ঠিক আছে। তো ওদের যখন অ্যানালিসিস হবে, ওদের যখন আনসার কিগুলো আসবে, তারপরে আমরা চেক করবো যে আমরা যে আনসারগুলো বলছি সেটা আছে কি আছে না। তাও আজকে আমরা কয়েকটা কোশ্চেন ডিসকাস করেছি, ওই কোশ্চেনগুলো দেখে নাও। সো আমরা স্টার্ট করছি। ফার্স্ট কোশ্চেন পলিটিক্স, এটা দেখছি কোশ্চেন নাম্বার 13। বলছে কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। ফার্স্ট স্টেটমেন্ট হচ্ছে
A bill amending the constitution require a prior recommendation of the President of India. একটা বিল যেটা কি কনস্টিটিউশনকে অ্যামেন্ড করবে তার কি প্রায়র রিকমেন্ডেশন চাই প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার? আমরা তার আনসার জানি যে না, নট রিকোয়ার্ড। তারপরে বলছে কি when a constitution amendment bill is presented to the President of India, it is obligatory for the President of India to give his her assent. দিতেই হবে, এখানে প্রেসিডেন্ট না বলতে পারেন না। তারপরে হচ্ছে কোশ্চেন নম্বর স্টেটমেন্ট 3, সেখানে বলছে কি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল মাস্ট বি পাস বাই বোথ দ্য লোকসভা অ্যান্ড রাজ্যসভা বাই এ স্পেশাল মেজরিটি অ্যান্ড দের ইজ নো প্রভিজন ফর জয়েন্ট সিটিং। একদম ঠিক, স্পেশাল মেজরিটি হবে অ্যান্ড জয়েন্ট সিটিংয়ের কোনো অপশন নেই। অ্যান্ড এখানে যেটা স্পেশাল মেজরিটি হবে সেটা হবে টোটাল যত মেম্বার্স তার হাফ হতে হবে, আর তারপরে 2/3 অফ প্রেজেন্ট অ্যান্ড ভোটিং। তো প্রেজেন্ট অ্যান্ড ভোটিং কী হয় সেই জিনিসটা আমাদের একটু পড়ে নিতে হবে। 2/3 অফ প্রেজেন্ট অ্যান্ড ভোটিং, আমরা জানি যে টোটাল মেম্বারশিপ অফ লোকসভা মিন্স যতগুলো মেম্বারশিপ আছে আমাদের সেটা ধরতে হবে। অ্যান্ড যখন আমরা প্রেজেন্ট অ্যান্ড ভোটিং বলি তখন যতজন প্রেজেন্ট আছে আর ভোট করছে তাদেরকে শুধু ধরতে হবে, তার 2/3 লাগবে। এখানে একটা ছোট্ট আর কনসেপ্ট আছে, ভেবে নাও কি 100 জন আছে একটা পার্টিকুলার টাইমে, এক্সাম্পল দিচ্ছি, 100 বললে হবে না যেহেতু নাম্বারটা 545 অ্যারাউন্ড সামথিং হবে, এক্সাম্পল নিচ্ছি আমরা, যদি 500 জন, যদি 500 পিপল থাকে প্রেজেন্ট, তাতে ভেবে নাও কি 50 জন বলছে আমরা ভোট করব না, সো নাম্বারটা দাঁড়ালো 450। সো 450 যদি ওরা ভোট করতে যায় তাদের 2/3 লাগবে, এটাই বলে প্রেজেন্ট অ্যান্ড ভোটিং। সেই কনসেপ্টটা একটু ভালো করে মনে রাখতে হবে। তারপরে যদি আমরা কোশ্চেন নাম্বার 14 দেখি, এখানে বলছে তার এর আনসারটা কী হবে, কোশ্চেন নাম্বার 13-এর আনসারটা হবে এটা। এখানে আমরা দেখি যদি আমরা এলিমিনেশন মেথডে যদি যেতাম তাহলে আমরা যদি কোশ্চেন স্টেটমেন্ট 1 যদি আমরা জানতাম কি এটা ভুল আছে, তো ইমিডিয়েটলি 1 এটা কেটে যেত আমাদের, এটা কেটে যেত আমাদের, আর এই অপশনটাও কেটে যেত, অপশন বি থাকতো। সো আমরা দেখতে পারি কি এলিমিনেশন মেথড কত কাজ করে। যদিও আমরা এই দুটো স্টেটমেন্ট 2 আর 3 জানতাম না, তাহলেও জাস্ট স্টেটমেন্ট 1 জেনেও আমরা আমাদের আনসারটা করতেই পারতাম, ঠিক আছে। এটা লাভ হয় এলিমিনেশন মেথড জানার, কিন্তু তার থেকে অলওয়েজ বেশি ভালো সমস্ত স্টেটমেন্ট নিয়ে জানাটা, কেন কি ইউপিএসসি একটা এরকম পরীক্ষা যেখানে হাফ ইনফরমেশন নিয়ে বসে খুব সমস্যা হতে পারে। তারপর যদি আমরা দেখি কোশ্চেন নাম্বার 14, এখানে বলছে কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস। প্রথম স্টেটমেন্ট বলছে দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ক্লাসিফাই দ্য মিনিস্টার্স ইন্টু 4 র্যাঙ্ক: ক্যাবিনেট মিনিস্টার, মিনিস্টার অফ স্টেট উইথ ইন্ডিপেন্ডেন্ট চার্জ, মিনিস্টার অফ স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টার। এগুলো ঠিক আছে, এই স্টেটমেন্টে যে কথাটা বলছি 4টে র্যাঙ্ক আছে, তো 4টে র্যাঙ্ক আমরা জানি এটাই হয়, ক্যাবিনেট মিনিস্টার হয়, মিনিস্টার অফ স্টেট হয় উইথ ইন্ডিপেন্ডেন্ট চার্জ, মিনিস্টার অফ স্টেট হয়, আর তারপরে ডেপুটি মিনিস্টার হয়, এটা আছে। কিন্তু এগুলো একটা বেসিক্যালি কনভেনশন, কিন্তু এই যে বলছে ডিফাইন করছে, এইটা কেউ ডিফাইন করছে না, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এটা ক্লাসিফাই করছে না এরকম করে কিছু, এগুলো কনভেনশন হয়ে এসছে আমাদের, ঠিক আছে। সো এটা রং হবে, এটা আমি মনে করছি। আমাদেরকে আনসার দেখতে হবে, বিভিন্ন বিভিন্ন ইনস্টিটিউট যখন আনসার দেবে তখন কি হবে, যেহেতু পরীক্ষাটা আজকেই হয়েছে কারো আনসার পাওয়া যায়নি এখনও, আমি জাস্ট ভাবছিলাম যেটা রং হবে ডেফিনেটলি। তারপরেরটা বলছে যে দ্য টোটাল নাম্বার অফ মিনিস্টার্স ইন দ্য ইউনিয়ন গভর্নমেন্ট ইনক্লুডিং দ্য প্রাইম মিনিস্টার শ্যাল নট এক্সিড 15% অফ দ্য টোটাল নাম্বার অফ দ্য মেম্বার্স ইন দ্য লোকসভা। এটা একদম ঠিক, এই স্টেটমেন্টটা আমরা জানি 15% থেকে বেশি মেম্বার্স হবে না যারা টোটাল মিনিস্টার্সরা হবে। এখানেও তাহলে এই অপশনটা আমাদের কারেক্ট হলো। এরপরে আমরা কোশ্চেন নাম্বার 15 দেখে নেব। কোশ্চেন নাম্বার 15-এ বলছে কি হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য এক্সক্লুসিভ পাওয়ার্স অফ দ্য লোকসভা। এখানে আমাদের বুঝতে হবে এরকম অনেক সময় কোশ্চেন আসবে যেখানে আমরা অনেকগুলো ইনফরমেশন থাকার পরেও হয়তো কোশ্চেনটা করতে পারবো না, তার কারণ হচ্ছে কনফিউশন। আর কনফিউশন কেন, যেহেতু আমরা ক্ল্যারিটি নিয়ে পড়িনি অনেক সময়, ঠিক আছে। এই কোশ্চেনে আমরা জানি কি লোকসভা আর রাজ্যসভার যে ডিফারেন্স আছে, ডিফারেন্সেস উইথ রেসপেক্ট টু দ্য প্রসেস উইথ রেসপেক্ট টু দ্য পাওয়ার, বেসিক্যালি পাওয়ার কি, কোন লোকসভার কত পাওয়ার আছে, রাজ্যসভার কত পাওয়ার আছে। আমরা জানি যে আমাদের রাজ্যসভা যে আছে সেটা কি করে, স্টেটের একটা রিপ্রেজেন্টেশন, স্টেটদের একটা রিপ্রেজেন্টেশন অ্যাট দ্য সেন্ট্রাল লেভেল। আর লোকসভা হচ্ছে সেখানে কি হচ্ছে কি ডাইরেক্ট মেম্বার্স আর চোজেন বাই দ্য পিপল অ্যান্ড দ্য পিপলস রিপ্রেজেন্টেটিভ, লোকদের রিপ্রেজেন্টেটিভরা ওখানে গিয়ে বসেন। তো লোকসভা আমরা জানি ইটস এ লোয়ার হাউস, এটা বেশি পাওয়ারফুল। তো এখানে বলেছে এক্সক্লুসিভ পাওয়ার কী কী আছে লোকসভার। তো প্রথম হচ্ছে যে টু রেটিফাই দ্য ডিক্লারেশন অফ ইমার্জেন্সি। এখানে আমাদের বুঝতে হবে যেগুলো কমন কাজগুলো হবে, মানে কি যেই কাজটা মানে কি সবার জন্যই ইম্পর্টেন্ট, সেটা রাজ্যসভার পাওয়ার আর লোকসভার পাওয়ার সেখানে কাইন্ড অফ ইকুয়ালি হবে। কিন্তু যেগুলো স্পেসিফিক কাজগুলো যেটা হবে সেখানে শুধু লোকসভার পাওয়ারটা একটু বেশি হবে। তাহলে আমরা যদি স্টেটমেন্টগুলো দেখি, প্রথম স্টেটমেন্ট বলছে টু রেটিফাই দ্য ডিক্লারেশন অফ এমার্জেন্সি। এমার্জেন্সি নিয়ে যতগুলো ডিক্লারেশন আসে তার যে রেটিফিকেশন হয় সেটা আমাদের লোকসভারই আছে।
সেটা এটা ভুল। এটা সেম পাওয়ার আমাদের কাছে, রাজ্যসভার কাছেও সেম পাওয়ার আছে। তারপরের স্টেটমেন্টটা হচ্ছে কি টু পাস এ মোশন অফ নো কনফিডেন্স আগেন্স্ট দ্য কাউন্সিল অফ মিনিস্টার। এখানে আবার আমরা বুঝবো যে কাউন্সিল অফ মিনিস্টার যে হচ্ছে, দে আর দ্য পিপল হু আর চুজেন বাই দ্য পিপল, সো দে আর ডাইরেক্টলি রেসপন্সিবল ফর দ্য লোকসভা। সো লোকসভা থেকে এটা জড়িত বলে এটা ঠিক হবে, টু পাস এ মোশন অফ নো কনফিডেন্স আগেন্স্ট কাউন্সিল অফ মিনিস্টার। কাউন্সিল অফ মিনিস্টারের আগেনস্টে যখন কোনো একটা নো কনফিডেন্স মোশন আসবে, প্রথমে এটা লোকসভাতেই আসবে। তারপর হচ্ছে কি টু ইমপিচ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, এটা ভুল। ইমপিচমেন্টের ক্ষেত্রে দুটোই লোকসভা আর রাজ্যসভার সেম পাওয়ার আছে। তাহলে আমরা এটা বুঝতে পেলাম যে কোশ্চেন নাম্বার স্টেটমেন্ট নাম্বার 2 শুধু কারেক্ট, তার মানে হচ্ছে যে আমাদের বি হবে আনসার। এবার যদি আমরা কোশ্চেন 16 দেখি, এখানে বলছে উইথ রেফারেন্স টু অ্যান্টি ডিফেকশন ল, অ্যান্টি ডিফেকশন ল ইন ইন্ডিয়া কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। দুটো স্টেটমেন্ট দিয়েছে, সেখানে আমাদেরকে ডিসাইড করতে হবে। এখানে বলছে প্রথম স্টেটমেন্টে দ্য ল স্পেসিফাইজ দ্যাট এ নমিনেটেড লেজিসলেচার ক্যানট জয়েন এনি পলিটিক্যাল পার্টি উইদিন 6 months অফ বিং অ্যাপয়েন্টেড টু দ্য হাউস। এখানে বলছে যদি একটা লোক একটা ইন্ডিপেন্ডেন্ট হয়ে না, এখানে বলছে দ্য ল স্পেসিফাইজ দ্যাট নমিনেটেড লেজিসলেচার, একটা লেজিসলেচার যাকে নমিনেট করা হয়েছে সে একটা কোনো পলিটিক্যাল পার্টি জয়েন করতে পারে না উইদিন 6 months অফ বিং অ্যাপয়েন্টেড টু দ্য হাউস। অ্যাপয়েন্টমেন্টের 6 মাসের ভিতরে কোথাও করতে পারে না, কিন্তু এটা ভুল স্টেটমেন্ট। এরই ঠিক উল্টোটা হবে কি উইদিন 6 months একটা নমিনেটেড মেম্বার্স কোনো একটা পলিটিক্যাল পার্টিকে জয়েন করতে পারে, তারপরেও জয়েন করতে পারবে না। স্টেটমেন্ট 2 হচ্ছে দ্য ল ডাজ নট প্রোভাইড এনি টাইম ফ্রেম উইদিন উইচ দ্য প্রিসাইডিং অফিসার হ্যাজ টু ডিসাইড এ ডিফেকশন কেস। এটা একদম ঠিক কথা। এটা হচ্ছে ড্রব্যাক অফ দ্য অ্যান্টি ডিফেকশন ল। এই স্টেটমেন্টে যেটা আমরা পড়লাম এটা হচ্ছে ড্রব্যাক। এখানে কি বলেছে, দ্য ল ডাজ নট প্রোভাইড এনি টাইম ফ্রেম উইদিন উইচ দ্য প্রিসাইডিং অফিসার। প্রিসাইডিং অফিসার মানে যদি লোকসভার ক্ষেত্রে বলি বা রাজ্যসভার ক্ষেত্রে বলি, লোকসভার ক্ষেত্রে যে স্পিকার আছে উনি হচ্ছেন প্রিসাইডিং অফিসার, ওনার কাছে এই পাওয়ারটা আছে, কিন্তু ওনার কাছে কোনো টাইম ফ্রেম ওনাকে ডিফাইন করতে হয় না যে কবে বাই ওয়েন দিস থিং উইল বি ক্লোজড, এই কেসটা ডিফেকশন কেসটা কখন ক্লোজ হয়ে যাবে সেরকম বলে একটা কোনো টাইম ফ্রেম নেই। তো এই জন্য আনসারটা বি হবে, ট্রু। যদি আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই, 17 নম্বর কোশ্চেন, সেটা হচ্ছে Attorney General of India and Solicitor General of India are the only officers of the government who are allowed to participate in the meetings of the Parliament of India. Attorney General of India আমরা জানি ইনি ভোট করতে পারেন না, কিন্তু যেহেতু ইনি গভর্নমেন্টের সবার থেকে বড় উকিল, লয়ার, ইনি পার্টিসিপেট করেন আমাদের যে মিটিংসগুলো হয় পার্লামেন্টের হয়, পার্টিসিপেট ইন দ্য মিটিংস অফ দ্য পার্লামেন্ট অফ ইন্ডিয়া। কিন্তু সলিসাইটর জেনারেলকে সেই পাওয়ার দেওয়া নেই। এখানে অনেক সময় কি হয়, আমরা একটা নাম দেখলাম, এটা দেখেই আমরা টিক করে চলে যেতাম। সো দিস ইজ দ্য রং স্টেটমেন্ট। তারপরে নেক্সট স্টেটমেন্ট বলছে according to the constitution of India, the attorney general of India submits his resignation when the government which appoints him resigns. এখানে বলছে according to the constitution of India, the attorney general of India submits his resignation when the government which appoints him resign। বলছে তার মানে বলছে যে একটা গভর্নমেন্ট যে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়াকে অ্যাপয়েন্ট করেছে, যখন সেই গভর্নমেন্টটা নিজেই শেষ হয়ে চলেছে, রিজাইন করতে চলেছে, তখনই অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া রিজাইন করবে। এখানে একটু কনফিউশন আছে, আমি পার্সোনালি যেটা মনে করছি, দেখি এবার অন্যান্য কোচিং ইনস্টিটিউট যেরকম বাজিরাম, তারপরে ইনসাইট, শঙ্কর আইএস এর আনসারগুলো খুব ক্লোজ আনসার থাকে, সেগুলো দেখতে হবে কি সেখানে আনসারটা কি ধরছে। আমি যেটা মনে করি যে এটা হচ্ছে এটা ভুল স্টেটমেন্ট, কেন কি অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া যে আছে তাকে ডেফিনেটলি অ্যাপয়েন্ট করা হয় বাই দ্য প্রেসিডেন্ট। আর ও কাজ করে, হি ওয়ার্কস ইন দ্য, ও যে কাজ করে ডিউরিং দ্য প্লেজার অফ দ্য প্রেসিডেন্ট, মানে কি যতদিন চায় থাকতে পারে এই গভর্নমেন্টের টাইমে। ধরে না একটা গভর্নমেন্ট 5 বছরের জন্য আছে, 5 বছর যতদিন ওই গভর্নমেন্টটা আছে ততদিন তো থাকতেই পারে, তার আগে চাইলেও রিজাইন করতে পারে, ও যেতে পারে, কাজ ছাড়তে পারে, সমস্ত জিনিস কাজ করা যায়। অ্যান্ড হি works for in the for the pleasure of the kind of the pleasure of the president। তো ডিউরিং দ্য প্লেজার অফ দ্য প্রেসিডেন্ট ইনি কাজ করেন। তো এই স্টেটমেন্টটা কারেক্ট হতে পারে, রং হতে পারে, কোন পারসেপশন থেকে দেখা হচ্ছে সেটা একবার দেখে নিতে হবে। আমি এখন এটা ভুল মনে করছি, তো অ্যাকর্ডিং টু মি দ্য আনসার শুড বি ডি দ্য আনসার। তারপর কোশ্চেনটা 18 নম্বর যদি আমরা দেখি, সেখানে বলছে কি উইথ রেফারেন্স টু দ্য রিটস ইস্যুড বাই দ্য কোর্টস ইন দ্য ইন্ডিয়া কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। যে রিটসগুলো আমরা জানি 5টা বা 6টা রিটস আছে, হেবেস কর্পাস, কো ওয়ারেন্টো, তারপরে লাইক এরকম আমাদের অনেক কটা 5-6টা আছে, ম্যান্ডামাস আছে, সার্সিওরি আছে। তো সেই রিটসগুলো নিয়ে কোশ্চেন করেছে এখানে। এখানে বলছে যে ম্যান্ডামাস উইল নট লাই against a private organization unless it is entrusted with a public duty। পাবলিক ডিউটি মেনশন করেই দিয়েছে, আর বলে দিয়েছে প্রাইভেটের কথা বলেছে, প্রাইভেট অর্গানাইজেশনের কথা বলছে, তার মানে হচ্ছে যে এই অপশনটা, এই স্টেটমেন্টটা ঠিক বলছে। তারপর হচ্ছে ম্যান্ডামাস
mandamus will not lie against a company even though it may be a government company। এই স্টেটমেন্টটাও ঠিক বলছে, কোনো কোম্পানির উপরে হবে না যদিও একটা গভর্নমেন্ট কোম্পানি হবে না, গভর্নমেন্ট কোম্পানি আছে কিন্তু পাবলিকের জন্য কাজ হচ্ছে না সেখানে, পাবলিক ডিউটি হচ্ছে না সেখানে, তো সেইগুলো যে আছে সেখানে ম্যান্ডামাস চলবে না। তারপরে বলছে কি এনি পাবলিক মাইন্ডেড পারসন ক্যান বি এ পিটিশনার টু মুভ দ্য কোর্ট অফ টু অবটেন দ্য রিট অফ কোভারেন্টু। কোভারেন্টু মানে হচ্ছে যে কাউকে বলা হলোই ভাই তুমি কাজ করো, তুমি কাজ করছো না কেন, তুমি কাজ করো। তো এই জিনিসটা এটাও কারেক্ট স্টেটমেন্ট। সো আমাদের অপশন নাম্বার ডি যেটা আছে সেটা হবে আমাদের কারেক্ট স্টেটমেন্ট। এখানে আমাদের পাঁচটা যেটা আছে রিটগুলো সেগুলো ভালো করে দেখে নিতে হবে আমাদেরকে। আমাদের যে হাইকোর্ট আছে তার আর্টিকেল 226-এ তাকে পাওয়ার দেওয়া হয়েছে, হাইকোর্ট 226 পাওয়ার ইউজ করে এইগুলোকে ইউজ করে। আর আমাদের সুপ্রিম কোর্ট পাওয়ার আমার আর্টিকেল নাম্বার ঠিক মনে পড়ছে না, সেই আর্টিকেল ইউজ করে সুপ্রিম কোর্টও রিট ইস্যু করে, আর হাইকোর্ট তো নিশ্চয়ই রিট ইস্যু করে। এখানেও একটা আবার ইম্পর্টেন্ট কোশ্চেন আছে যেটা আমরা জানি যে ডিফারেন্স বিটুইন দ্য হাইকোর্ট অ্যান্ড সুপ্রিম কোর্টের যে রিট ইস্যু করার পাওয়ার আছে, অনেক সময় দেখেছি যে হাইকোর্টের যে পাওয়ার আছে সেটা একটু বেশি আছে, সেই জিনিসগুলো আমাদের একটু পড়ে নিতে হবে। তারপরে যদি আমরা কোশ্চেন নাম্বার 19 তো হচ্ছে একটা কারেন্ট অ্যাফেয়ার থেকে জিজ্ঞেস করেছে আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন। কোশ্চেন নাম্বার 20 যেটা হচ্ছে এটা হচ্ছে উইথ রেফারেন্স টু দ্য ডেপুটি স্পিকার অফ লোকসভা কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। কয়েকটা স্টেটমেন্ট দিয়েছে উইথ রেসপেক্ট টু দ্য ডেপুটি স্পিকার। প্রথম অপশন স্টেটমেন্ট দিয়েছে as per the rules of procedures and conduct of business in the Lok Sabha, the election of deputy speaker shall be held on such date as the speaker may fix। স্পিকার যে দিন ফিক্স করবে সেদিনই হবে, এই স্টেটমেন্টটা ঠিক হচ্ছে। তারপরে হবে there is a mandatory provision that the election there is a mandatory provision that the election of a candidate as deputy speaker of Lok Sabha shall be from either the principal opposition party or the ruling party। এই স্টেটমেন্টটা ভুল। এটা একটা কনভেনশন আছে, আমরা জানি যে স্পিকার যে হয় সে নর্মালি রুলিং পার্টির হয়, আর যে ডেপুটি স্পিকার হয় সে অ্যান্টি লাইক মানে অপোজিশন পার্টির হয়। এবার প্রিন্সিপাল অপোজিশন পার্টির হবে না অন্য কোনো অপোজিশন পার্টি হবে এটা ডিপেন্ড করে, ওরা সবাই নিজে মিলে একটু ডিসাইড করে নেয়। যেহেতু স্পিকারের রোল খুবই ইম্পর্টেন্ট একটা হাউস চালাবার জন্য, আর ইন দ্য অ্যাবসেন্স অফ স্পিকার ডেপুটি স্পিকার প্লে দ্য রোল অফ স্পিকার। সো স্পিকার অ্যান্ড ডেপুটি স্পিকার বোথ দুজনেরই কাজটা খুবই ইম্পর্টেন্ট। আর যারা মেম্বার্সরা আছেন ওনারা চান যে হাউসটা ঠিকভাবে মেনটেন করে তার ডেকোরেম ফলো করে জিনিসটাকে চালানো হোক বলে একটা এরকম লোককে চুজ করা হয় যার সম্পর্ক সবার সাথে ইরেসপেক্টিভ অফ দ্য পার্টি লাইন্স, যার সম্পর্ক মোটামুটি সবার সাথে ভালোই হয়। তো নর্মালি এরকমই হয় যে স্পিকার যে হয় সেটা রুলিং পার্টির হয়, আর যে ডেপুটি স্পিকার সে অপোজিশন পার্টির হয়। অপশন স্টেটমেন্ট নাম্বার 3 যেটা বলছে আমাদের সেটা বলছে যে দ্য ডেপুটি স্পিকার হ্যাজ দ্য সেম পাওয়ার অ্যাজ অফ দ্য স্পিকার ওয়েন দ্য প্রিসাইডিং ওভার দ্য সিটিং অফ দ্য হাউস অ্যান্ড নো আপিল লাইজ অ্যাগেনস্ট হিজ রুলিংস। এটাও ঠিক। ও যে ডেপুটি স্পিকার যে আছে সে স্পিকারই কাজ করে যখন তার চেয়ারে বসে, তো ওরও সেম ক্ষমতা বা পাওয়ার আছে যেটা স্পিকার এনজয় করে। তারপরে ফোর্থ নাম্বার হচ্ছে দ্য ওয়েল এস্টাবলিশড পার্লামেন্টারি প্র্যাকটিস রিগার্ডিং দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ ডেপুটি স্পিকার ইজ দ্যাট দ্য মোশন ইজ মুভড বাই দ্য স্পিকার অ্যান্ড duly seconded by the প্রাইম মিনিস্টার। এরকম খুব একটা কিছু নেই, ঠিক আছে। তাই যে আমাদের অপশনটা হবে। সো এখানে যদি আমরা দেখি যে স্টেটমেন্ট নাম্বার 3 যদি পড়ি আমরা, দ্য ডেপুটি স্পিকার হ্যাজ দ্য সেম পাওয়ার অ্যাজ অফ দ্য স্পিকার ওয়েন প্রেসাইডিং ওভার দ্য সিটিং অফ দ্য হাউস অ্যান্ড নো আপিল লাইজ অ্যাগেন্স্ট হিজ রুলিং। এটা একদম ঠিক। ডেপুটি স্পিকার যখন স্পিকারের চেয়ারে বসে কাজ করে অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম দ্য ডেপুটি স্পিকার ওয়ার্ক অ্যাজ এ স্পিকার আর সমস্ত পাওয়ার এনজয় করে। তারপরে হচ্ছে স্টেটমেন্ট নাম্বার 4 দ্য ওয়েল এস্টাবলিশড পার্লামেন্টারি প্র্যাকটিস রিগার্ডিং দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য ডেপুটি স্পিকার ইজ দ্যাট দ্য মোশন ইজ মুভড বাই দ্য স্পিকার অ্যান্ড duly seconded বাই দ্য প্রাইম মিনিস্টার। এরকমভাবে কোনো একটা এস্টাবলিশড নেই প্রসিজার বলেই এই কোশ্চেনের আনসার যেটা কারেক্ট হবে সেটা 1 থেকে 3 হবে। 20 নম্বর কোশ্চেন হলো। তারপরে আমরা চলে যাব নিচনে, যদি আমরা নিচে যদি দেখি আমরা 73 নম্বর কোশ্চেন যেটা আছে সেটা আবার পলিটি থেকে কোশ্চেনটা জিজ্ঞেস করেছে। তো নেক্সট কোশ্চেন হচ্ছে 73। কোশ্চেন নাম্বার 73, if a particular area is brought under the fifth schedule of the Constitution of India, which one of the following statement best reflects the consequences of it। ফিফথ শিডিউল আমরা জানি কি কয়েকটা কোনো একটা এরিয়াকে যদি শিডিউলড এরিয়া বা ট্রাইবাল এরিয়া অ্যাপ্রুভ করা হয় তো সেভাবে তাদের জন্য একটা রুলস প্রসিজার আছে যেটা এস্টাবলিশ করে ওটা নিয়ে কাজ করা হবে। আর শিডিউল 6 যেটা আমরা জানি সেখানে 4টে স্টেট আসাম,
মেঘালয়, এরকম আর দুটো স্টেটকে ইনক্লুড করা হয়েছে। তাদের যে ট্রাইবাল এরিয়া আর শিডিউল এরিয়া তাকে নিয়ে ডিসকাস করা হয়েছে। তো 5th শিডিউল আর 6th শিডিউলে কী পার্থক্য আছে ওটা আমাদেরকে জেনে নিতে হবে। এই যে শিডিউল এরিয়াটা ক্রিয়েট করা হয় সেটা কীভাবে ক্রিয়েট করা হয়, সেটা কীভাবে ফাংশনিং হবে, আমরা যদি ওটা দেখতে যাই আমরা পাবো যে গভর্নরের রুল একটা খুবই ইম্পর্টেন্ট রুল থাকে, ঠিক আছে। তো তুমি যদি অপশনগুলো দেখো যে বলছে কি দ্য ফলোইং স্টেটমেন্ট বেস্ট রিফ্লেক্টস দ্য কনসিকুয়েন্সেস অফ ইট, তার কনসিকুয়েন্সটা কী হবে যদি আমরা একটা শিডিউল এরিয়াগুলো তৈরি করা হয়। তখন ফার্স্ট বলছে দিস উড প্রিভেন্ট দ্য ট্রান্সফার অফ ল্যান্ড অফ ট্রাইবাল পিপল টু দ্য নন ট্রাইবাল পিপল। এটা ডেফিনেটলি একটা অপশন, একটা জিনিস আছে, এটা হবে। কিন্তু এই যে এটা করলেই যেটা হবে সেটা হবে না। নর্মালিও আমরা জানি যে ট্রান্সফার অফ ল্যান্ড অফ ট্রাইবাল পিপল টু নন ট্রাইবাল পিপল খুবই জটিল একটা জিনিস, এটা খুব সহজে হয় না। সো এটা আনসার হওয়ার খুব কম চান্স। দিস উড ক্রিয়েট এ লোকাল সেলফ গভর্নিং বডি, আমার যেটা মনে হয় এটাই অপশনটা হবে। হ্যাঁ, যে এটা থেকে একটা লোকাল সেলফ গভর্নিং বডির একটা তৈরি হয়ে যায়, যে যারা ওই পার্টিকুলার এরিয়ার নিয়ে সমস্ত ডিসিশন নিতে পারবে। অপশন নাম্বার সিটাও একটু মনে হচ্ছিল খুবই ক্লোজ, যেহেতু দিস উড কনভার্ট দ্যাট এরিয়া ইন্টু ইউনিয়ন টেরিটরি, যেহেতু এখানে এক্সপ্লিসিটলি ইউনিয়ন টেরিটরির নামটা লিখে দিচ্ছে, সেই অপশনটা হবে না হয়তো। কিন্তু আমরা জানি যে এই যে এরিয়াটা ডিফাইন্ড হবে সেই এরিয়াতে কী কাজ হবে, কীভাবে কাজ হবে, একটা কাউন্সিল তৈরি হবে, তার 20 জনের কাউন্সিল তৈরি হবে, তার 2/3 মেম্বার এই কাউন্সিল থেকে হবে, সেখানে গভর্নরের রোলটা খুব বেশি আছে। আর আমরা জানি কোনো একটা স্টেটে যেখানে গভর্নরের রোল বেশি থাকে সেই স্টেটটা কাইন্ড অফ ইউটি বলা যায়। সো এই অপশনটা মনে হচ্ছিল যেটাও ঠিক হতে পারে, কিন্তু এই অপশনটা একটু ফিলসফিক্যাল লাগছে যে দিস উড কনভার্ট দ্যাট এরিয়া ইন্টু ইউনিয়ন টেরিটরি। ইউনিয়ন টেরিটরি তো এক্সপ্লিসিটলি কনভার্ট হচ্ছে না, তাই এই অপশনটা হবে না। ফোর্থ হচ্ছে দ্য স্টেট হ্যাভিং সাচ এরিয়া উড বি ডিক্লেয়ার্ড এ স্পেশাল ক্যাটাগরি স্টেট, এরকমই খুব একটা নেই যে স্পেশাল ক্যাটাগরি স্টেট ওকে বলা হবে। তো অপশন নাম্বার বি হয়তো কারেক্ট হবে। এটা আমাদের আর্টিকেল 244(1) আছে, যেটাকে আমাদেরকে দেখে নিতে হবে। তাহলে আজকে আমরা পলিটির কয়েকটা কোশ্চেন ডিসকাস করেছি, ঠিক এইভাবেই আমরা কোশ্চেনগুলো আগে আবার ডিসকাস করে যাব। আমরা দেখে নেব যে কী ধরনের কোশ্চেনগুলো আসে আর ওটা কি করে সলভ করতে হবে, সমস্ত জিনিস আমরা একটা একটা করে দেখে যাব, সেভাবে আমরা আমাদের প্রিপারেশনটা এগোবো, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড প্লিজ শেয়ার দিস ভিডিও উইথ অল অফ ইউর ফ্রেন্ডস হু আর প্রিপেয়ারিং ফর দিস WBCS examination or UPSC examination. They will get benefit of this, okay, ঠিক আছে।